প্রথমেই আমি বাংলাদেশকে মিথ্যা ইতিহাস শেখানোর ষড়যন্ত্রকারী সেই ঐতিহাসিক যারা ইতিহাসবিদ যারা ছিলেন, আপনাদের বাংলাদেশের জাতিকে নিয়ে মিথ্যাচার করার জন্য, বাংলাদেশের ইতিহাসকে নিয়ে মিথ্যাচার করার জন্য, মিথ্যা প্রতিষ্ঠা করার এই আপনাদের এই প্রচেষ্টার তীব্র প্রতিবাদ এবং ধিক্কার জানাই। shame on you। আপনারা যারা ভারতীয় প্রপাগান্ডায় আমাদেরকে মিথ্যা শিখিয়েছেন, আমি আবার বলছি, I'm not justifying any killings, nor I'm not, বাট সত্য জানতে হবে, সত্য বলতে হবে। ইতিহাস বিকৃতির কথা সবচেয়ে বেশি বলে আওয়ামী লীগ, অথচ দুর্ভাগ্যজনক হলে সত্য, বাংলাদেশের ইতিহাস বিকৃতির যদি কোনো দল বা নেতা নেত্রী থেকে থাকে, এই দলটা থেকে আপনার জন্ম নিয়েছে। এরা কতটা নিকৃষ্ট এক এক সময় এক এক জায়গাতে তারা ব্যবহার করেছে বাংলাদেশের মানুষের সাথে আটকে ওঠার মতো। খুবই দুঃখজনক যে বলা হয়েছে বাংলাদেশের ইতিহাসের সাথে জড়িত যে দলটা, সেই দলটা সবচেয়ে বেশি দুচ্ছরি, মানুষ হত্যাকাণ্ড থেকে শুরু করে আপনার ইতিহাস বিকৃতির সাথে জড়িত। বাংলাদেশের মানুষ, ধর্ম, বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ষড়যন্ত্রে লিপ্ত ছিল এই দলটা। এখনো বর্তমানে তারা সেটা ধারাবাহিকভাবে বজায় রেখেছে। এখনো এই পতনের ধ্বংস লীলার থেকে যারা দাঁড়িয়ে এখনো বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র ভারতীয়দেরকে নিয়ে তারা করতেছে। খুবই দুঃখজনক। এগুলো নিয়ে আমাদেরকে নতুন প্রজন্ম, আবার বলছি, এই নতুন প্রজন্মের কারণে, ইলিয়াস হোসেনের নতুন প্রজন্মের মানুষ, আমরা নতুন প্রজন্মের মানুষ, জুলাই বিপ্লবে যারা নেতৃত্ব দিয়েছেন তারা নতুন প্রজন্মের মানুষ, এবং ধিক্কার রাজনীতিবিদদেরকে যারা এই দেশটাকে কোনো কিছু দিতে পারেন নাই, ধ্বংস করেছেন, লুটপাট করেছেন, বিকৃত করেছেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছেন এই ব্যর্থ দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ এবং রাজনীতিবিদরা, রাজনৈতিক ব্যবস্থা। ধিক্কার জানাই আপনাদেরকে। আজকে আপনারা 51 বছর দেশটাকে শাসন করেছেন, এদেশের কোনো পরিবর্তনে আপনাদের কোনো ভূমিকা নেই, দেশটাকে লুটপাট করেছেন আপনার রাজনীতিবিদরা। এই দেশের সোশ্যাল মিডিয়াতে আজকে দায়িত্বহীন ভাষায় বলতে চাই, সোশ্যাল মিডিয়ার সংগ্রাম আমি এমরামান মাসুম, ইলিয়াস হোসেন, নায়েব আলী শুরু করেছিলাম। কোন ধরনের কেউ এসে ক্রেডিট নেওয়ার চেষ্টা করতে পারবেন না, এখানে এটা বলতে বাধ্য হলাম। এই 3 জন মানুষ আমরা শুরু করেছিলাম, তখন আমরা কারো নাম শুনে নাই। আমি সরি, এটা বলতেই বাধ্য হচ্ছে, এখন কারণ নামই শুনে নাই আমরা। পরবর্তী সময় এক এক করে নাগরিক টিভিরা এবং টিডু ভাইরা এবং অনেকেই যুক্ত হয়েছেন এবং তারা আমাদের চেয়ে ভালো করেছেন। আমি অসংখ্য তাদের কাছে কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ দেই যে আমাদের শুরু করা এই আন্দোলন আজকের পর্যায়ে চলে এসেছে। আমি ধন্যবাদ দেই আমাদের সকল অনলাইনের সৈনিক এবং প্রবাসীরা। আমি আবারও বলি, যে যাই বলুক না কেন, এই প্রবাসীরা থাকলে বাংলাদেশ অস্তিত্বহীন, এটা বলতে হবে সব জায়গাতে। এবং এটা আমি 5 বছর আগে এই প্রবাসীদের পক্ষে এই স্লোগান শুরু করেছিলাম। আজকে জানিয়ে কথা হচ্ছে রাষ্ট্র ব্যবস্থায় পরিবর্তনের যে বিষয় আসছে, আমি এমরামান মাসুম এগুলো তুলেছিলাম সবার আগে। অনেক প্রতিবন্ধকতা আমার সামনে ছিল তখন, এগুলো নিয়ে অনেক ষড়যন্ত্র, ইলিয়াস ভাইয়ের সাথে আমাদের ঝামেলা হয়েছিল তখনকার সময়ে। ওনার অনেক জিনিস আমি সমর্থন করি না, কিন্তু আবারও বলছি, দেশের পক্ষে যখন কোনো কিছু যাবে, আপনি আমার দুশ্মন কিনা, আই ডোন্ট কেয়ার। আমি দেশের পক্ষে যদি আপনার বক্তব্য সমর্থনযোগ্য হয়, বুম, লাইক দ্যাট। বিকজ আমি এতটা ন্যারো, সংকীর্ণ এবং ছোট মন মানসিকতা নিয়ে কখনোই জন্মগ্রহণ করি নাই, আর আমি করবো না। মনে রাখবেন, আমি কোনো ভিডিও বানাই না। আই বিলিভ মাইসেলফ এ রিফর্মিস্ট। আজকে রিফর্ম নিয়ে যে কথাবার্তা হচ্ছে, আমি যদি বলি জনক কাকে বলে রিফর্মের, আই এম দ্য জনক, ওয়ান অফ দেম, নট হোল। আই এম ওয়ান অফ দ্য জনক হচ্ছে আমি। কারণ আমি আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলার জন্য সোশ্যাল মিডিয়াতে আসি নাই। আমি এসেছিলাম এই দুর্বৃত্তায়িত ব্যবস্থার বিরুদ্ধে, এদেরকে লাথি মেরে, এই ব্যবস্থাকে লাথি মেরে দিয়ে বাংলাদেশে নতুন কিছু আসে কিনা সেটা নিয়ে। আজকে যেগুলো নিয়ে আপনি কথা বলতেছেন, প্রত্যেকটা জিনিস 5 থেকে 6 বছর আগে আমি তুলেছি, আমি কথা বলে রেখেছি অলরেডি। প্রত্যেকটা জিনিস, ইভেন জামায়াত ইসলামীর নাম থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস আমি 6-7 বছর আগে কথা বলেছি এগুলো নিয়ে, বলে রাখি। সো আন্ডার এস্টিমেট করতে করবেন। আমরা শুরু করেছিলাম নতুন বাংলাদেশ, এই যে প্রবাসীরা যারা দেশকে খাওয়ায় পড়া, এরাও নতুন প্রজন্মের। এই বাংলাদেশে যারা পরিবর্তন এনেছে, এরাও নতুন প্রজন্মের। মুক্তিযুদ্ধ যারা করেছিল, এরাও নতুন প্রজন্মের। রাজনীতিবিদরা যারা 65, 70 কি দিয়েছেন আপনারা বাংলাদেশকে? আপনাদের কি ভূমিকা আছে বলেন? কি অবদান রেখেছেন এই দেশের জন্য? আমি আবারও বলছি, আমি আগের কথা বলছি না, বর্তমান প্রজন্মের যারা বিগত 20 বছরে কোনো ভূমিকাই নেই। আপনারা সুযোগ এসেছিল আপনাদের জীবনে দেশটাকে ফিক্স করার, কোনো কিছু করতে পারেন না আপনারা। দেশটাকে আজকের এই কলঙ্কিত অবস্থার মধ্যে রেখেছেন। ইতিহাস, উনি বলছেন 2 লক্ষ মা বোনের ইজ্জত, উনি বলেন আমি 2 জন মাত্র পেয়েছিলাম। আমি বলছি 2 জন নয়, 5000 হতে পারে, 10,000 হতে পারে, 50,000 হতে পারে। তথ্যটা জানার কি অধিকার আমাদের নেই? একজন একটা বলে ফেলছেন 3 মিলিয়ন, এবং উনি যে ইংরেজি বুঝতেন না। আমি এই প্রথম আজকে শেখ মুজিবুর রহমান সাহেবের সমালোচনা করতে বাধ্য হলাম। আমি জীবনে কখনো করি নাই। যারা দেখেছেন এই জীবনে উনাকে নিয়ে আমি একটা শব্দ বলে নেই খারাপ। আজকে বলছি, উনি বলছেন যে একটা জায়গাতে যে আপনার ডেভিড ফ্রস্ট মানে কাঁদছিলেন তার ইন্টারভিউতে পড়ে,
তো উনাকে সিরাজুর রহমান বিবিসির সাংবাদিক যিনি ছিলেন তখন জিজ্ঞেস করেছেন আপনি কাঁদছেন কেন, বলে যে উনার সাথে ইন্টারভিউ করার পরে উনি এমন বিকৃতভাবে ইংরেজি উপস্থাপন করেছেন, ইংরেজির অদক্ষতা উনার, যে আমার ভাষাটাকে উনি গণরেপ করেছেন, এজন্য আমার দুঃখে কাঁদতেছি আমি, এটা বলেছেন উনি লাইভে আজকে, গিয়ে দেখেন আপনারা, আপনি দেখেন। সুতরাং আমাদের এই ব্যর্থতাটা তো ছিল। আমি বলছি না যে ইংরেজি না জানলেই আপনি কোনো নেতা না, বা আপনি জানলেই আপনি বড় নেতা হয়ে গেছেন, তা নয়, কিন্তু এই বক্তব্যটা তো আসতে হবে লেডিস এন্ড জেন্টলম্যান। এই জায়গাতে উনারা 3 লক্ষকে আপনি বলে দিলেন কি আপনার এই 3 মিলিয়ন 30 লাখ, অর্থাৎ 30 লক্ষ 10 মিলিয়ন, 10 লক্ষ 1 মিলিয়ন, আপনারা জানেন রাইট? এবং 1000 মিলিয়ন ইকুয়াল টু 1 বিলিয়ন, 1000 বিলিয়ন ইকুয়াল টু 1 ট্রিলিয়ন, এট দেন কোয়াড্রিটিলিয়ন। আমি এগুলোতে যাচ্ছি না। আপনি দেখেন এখানে ইতিহাস কত বিকৃত অবস্থা। উনি বলছেন যে, এবং আমি আমার থানাতে আমি যখন দেখি, আমি আজকে শুরু করি, আমাদের ইতিহাসটা ফিক্স করতে হবে নতুন প্রজন্ম। এই গুণে ধরা ব্যর্থ অযোগ্য অপদার্থ রাজনীতিবিদ দিয়ে বাংলাদেশের পরিবর্তন হবে না, লিখিত দিয়ে গেলাম আজকে, আপনারা গ্যারান্টি দিয়ে গেলাম, এরা কোনো পরিবর্তন বাংলাদেশে আনতে পারবে না। যদি আনতে পারতোই তারা, যখন তারা সুযোগ পেয়েছিল তখন তারা আনতে পারতো, তার আনে নাই। যার মানে সাথে হয় নাই তার সতেরোতে হবে না, এটা আমি নিশ্চিত করে বলতে পারি লেডিস এন্ড জেন্টলম্যান। আজকে আমি দেখতো মানে খুব দুঃখ ভারাক্রান্ত, ভুল শিক্ষা দেওয়া হয়েছে। আমি একজন মানুষ, আমি সত্যিকার অর্থে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট মূল থেকেই। আমি সায়েন্সে পড়তাম, পড়ালেখা ফিজিক্সের আপনার এই মানে প্র্যাকটিক্যাল, কেমিস্ট্রির প্র্যাকটিক্যাল, জুলজির প্র্যাকটিক্যাল, বায়োলজির প্র্যাকটিক্যাল করতে করতে আমার অবস্থা খারাপ, আমার ক্রিকেট খেলা হইতো না। এরপরে আমার এই বুলশিট, আমার ইতিহাস, তাহলে আমি যদি এখানে সঠিক ইতিহাসটা জানতে পারতাম তাহলে আমার এদিকে একটু কষ্ট কম হইতো। কি পেরা আমি ইন্টারমিডিয়েট, আমি মানে এসএসসি এবং এইচএসসিতে আমি দিয়েছি, আমি জানি, মানে পাস তো করতে হবে ভালো করে, তাই না? আজকে দেখেন এই ভুল ইতিহাস, আমাদের প্রত্যেকটা জায়গায় ভুল ইতিহাস। উনি বলছেন 2 লক্ষ মা বোনের ইজ্জত গেছে। আমার থানাতে একজন মানুষ, কোনো মহিলাকে তারা রেপ করে নাই, কোনো কিছু করে নাই। আমার পাশের উপজেলায় তারা করে নাই। একজনকে করলো, ধিক্কার জানাই পাকিস্তানিদের এই ব্যবহারটাকে, একজনকে করলো। কিন্তু সঠিক তথ্য জানার, আমি আজকে এই লাইভ থেকে, আমি আজকে এই সানডে 2025-এর আমি বলছি, আজকে আমরা ভোটার লিস্ট যখন হালনাগাদ করা হবে, আমরা প্রকৃত শহীদদের তালিকা জানতে চাই। কোনো গাফলা করা যাবে না, প্রয়োজন আন্দোলন হবে, আবার প্রবাসীরা আবার মাঠে নামবে। বাংলাদেশে কে নামবে কিনা না আমরা জানি না, তবে প্রবাসীরা আবার মাঠে নামবে। আমরা জানতে চাই প্রকৃত শহীদের সংখ্যা, প্রকৃত শহীদের সংখ্যা আমরা জানতে চাই। উনি কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে প্রশংসা করে বলছেন, উনার ডাকে ওনারা যুদ্ধে গেছিলেন, অথচ এই ব্যক্তিকে তারা ভারতের মানে পাকিস্তানের রো বানিয়ে দিল। এবং বছরের পর বছর তারা এই প্রতিষ্ঠা করেছে। উনি ইতিহাস বিকৃতি কাকে বলে আপনি দেখেন, আপনাদের সাথে তার পলিটিক্যাল আইডিওলজিতে তার মানে আপনার এই ভিন্ন মত হতে পারে। একজন মুক্তিযোদ্ধা বীরুত্তমকে বানিয়ে দিছে পাকিস্তানের চর, প্রত্যেকটাকে ধরে এনে বিচার করা দরকার এই ইতিহাস বিকৃতির জন্য। এখন আমাদের নতুন প্রজন্ম, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, এদেরকে কি শিক্ষা দিল? শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে চলে গেছে। এবং আবার প্রমাণ হয়েছে প্রত্যেকটা জায়গায় এই ভারত আমাদেরকে শেষ করে দিল একদম। এবং ভারতের পক্ষে যারা সাফাই গাচ্ছেন, এখন বি কেয়ারফুল। নতুন প্রজন্ম আছে, আমরা উই আর ওয়াচিং ইউ ভেরি ক্লোজলি এন্ড উই আর 2/3, ডোন্ট মাইন্ড, ওকে? সময় কিন্তু আসবে, এজন্য বলছি সবার এই মুহূর্তে ঐক্যবদ্ধভাবে মাঠে নামুন লেডিস এন্ড জেন্টলম্যান। একটা জিনিস করতে হবে, সেটা কি? ভোটের অধিকারটা নিশ্চিত করুন। ভোট যেন আপনারা দিতে পারেন, কেউ ভোট চাইতে পারে। অর্থাৎ যখনই আপনি দেখবেন ভোট, আপনার ভোটের অধিকারটাকে গ্যারান্টিড হবে, মানে গ্যারান্টি থাকবে। এই দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ, অপদার্থ রাজনীতিবিদ, অযোগ্য করাপ্টেড দুর্নীতিগ্রস্ত রাজনীতিবিদদের পাশার লাঠি দিয়ে বাংলাদেশের মানুষ বঙ্গোপসাগরে ফেলে দিবে। এদের নাম আর বাংলাদেশের রাজনীতিতে ওই শুধুমাত্র মিছিল মিটিং আর সংবর্ধনার রাজনীতিবিদ যারা আছেন, এদেরকে লাঠি মেরে বের করে দেওয়া হবে বাংলাদেশ থেকে। এরা কোথাও আর পাবেন না আপনারা। এই অপকালচার, দূষিত কালচার, করাপ্টেড পলিটিক্যাল কালচার থেকে বাংলাদেশের মানুষকে বেরিয়ে আসার জন্য এবং অনতিবিলম্বে আরো একটা গণ আন্দোলন বা গণ বিপ্লব করা দরকার বলে আমি মনে করি। দুর্বৃত্তায়িত রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে, অযোগ্য অপদার্থ রাজনীতিবিদ এবং রাজনৈতিক ব্যবস্থার বিরুদ্ধে যুদ্ধে নামতে হবে, তার কোনো বিকল্প নেই। আমরা হ্যাভ ডান 75% জব ডান। আমরা এই ফেসিস্টদেরকে কিক আউট করেছি, ভারতের আগ্রাসনটাকে আমরা আপনার টুটিতে আমরা ধরেছি একদম। এখন যেটা হচ্ছে, এই এখনো পর্যন্ত দুর্বৃত্তায়িত রাজনীতিবিদ, রাজনৈতিক ব্যবস্থা, রাজনীতিবিদ যারা আছে, এদেরকে বলতে হবে we had enough, we're not gonna tolerate any more fucking bullshit, enough is enough। আর আপনারা যদি মনে করেন নিজের পার্টিতে সংস্কার করবেন, নিজেদের সংস্কার করবেন, তারপরে গণতন্ত্রের নাম বলবেন, এর আগে গণতন্ত্রের সবাক নিয়ে আমাদের সামনে আসবে না। 3বার 4বার আপনারা পেয়েছেন, প্রত্যেকটা দল কি করেছেন এই দেশের জন্য। আজকে 51 বছর পরে একটা
একটা প্রতিষ্ঠান নেই বাংলাদেশের মানুষের জন্য। কি দুর্ভাগ্যজনক কথাবার্তা। আজকে শুনলাম দেখেন এরা কি করেছে, সৌদির আরামকো, আপনারা জানেন দ্য বিগেস্ট অয়েল কোম্পানি, রিফাইনারি কোম্পানি অন দিস প্ল্যানেট, তারা অফার নিয়ে আসছিল। অফারটা সৌদির অ্যাম্বাসাডার মিথ্যা বলছেন, আমি এটা নিয়ে পরেও কথা বলছি। আমি এই কথাগুলো, আমার দুঃখগুলো আমি শেয়ার করি। ইতিহাস যে লিখছে হালার পোহালা, আমি নোয়াখালীর ভাষায় বলি, ও গরুর বাচ্চারে সিলেটি ভাষায় কইতে এর দই রানো এ কোনেরও আছে, কি গুনতে ইতিহাস লেখছ এগুন ও গুন তোরে বাকুড়ি আনো তোমরা সবাই। আও আমরা যাই ইগুন তোরে জুতা পেটা না করলে শান্তি নাই, বাইর করি ওগুন তোরে, বাইর করি ওগুন তোরে দইরা হারাম জাদাইন তোরে ইতিহাস খেনে আমরা ভুল শিক্ষা দিল, এটা কোনোভাবে ক্ষমা করা যাইতো না। এখন আসি আবার জায়গা মতো, মানে সিলেটি মানে ভাষা মানে বলতে মানে বললাম এতক্ষণ ভুল শিক্ষা প্রত্যেকটা জায়গাতে। এটা কেমন কথা ভাই? আপনি পাকিস্তানিরা যে অ্যাট্রসিটিস করেছে বাংলাদেশের উপরে, এটাকে কোনোভাবে ক্ষমার যোগ্য? নাও, এটা পলিটিক্যালি এটা এটা গট টু বি রিজলভড। বাট ভুল শিক্ষা কেন দিবেন আপনারা প্রত্যেকটা জায়গা থেকে? এবং কি দুর্বৃত্তায়ন ছিল প্রত্যেকটা আপনার সেই সময়। আজকে আমরা আমাদের নতুন প্রজন্ম জাগিয়েছে। আমি বলছেন শহীদদের প্রকৃত মানে সংজ্ঞা, নারী নির্যাতন কতটা করেছে আমরা জানতে চাই। প্রয়োজনে আমরা প্রবাসীরা উই উইল ফাইন্যান্স দিস প্রজেক্ট। আমি আবার বলছি, আমি প্রবাসীদের পক্ষে বলছি, আমাদের প্রবাসীরা এতটাই দেশপ্রেমিক, এতটা দেশ নিয়ে তারা মানে ব্যস্ত এবং তারা কনসার্ন, প্রতিটা ক্ষেত্রে তারা অংশগ্রহণ করার ক্ষমতা রাখে এবং ইচ্ছা পোষণ করে। এটা আমরা করেছি। আমরা 6 বছর ধরে প্রবাসীদেরকে এই জায়গায় আমরা এঙ্গেজ করেছি। যে প্রবাসীরা যদি না থাকতো আমাদের এই দেশটা টিকে থাকতো না। আজকে দেখেন, আজকে এই এতটা লুটপাটের পরেও রিজার্ভ দাঁড়িয়ে আছে বাংলাদেশের কোথায়? 3 মাসে $6 বিলিয়ন উপরে তারা পাঠিয়ে দিয়েছে। দেশের অর্থনীতি কোন জায়গায় আছে কল্পনা করেন। এরাই তো এখন দেশকে টিকিয়ে রেখেছে। ওই রাজুবাস করতে গেলে কাজ হবে না, ওই পল্টন বাজারে গেলে কাজ হবে না। এই প্রবাসীরাই দেশটাকে টিকিয়ে রেখেছে। এবং আমাদের কিছু ভালো মানুষ, 10 জন ভালো মানুষ হলেই এই দেশকে ফিক্স করে আমরা মালয়েশিয়ার পর্যায়ে নিতে পারবো ইনশাল্লাহ। বাট আমাদেরকে যা করতে হবে সেটা হলো এই দুর্বৃত্তায়িত ব্যর্থ, দেখেন আওয়ামী লীগকে কি করেছে, শহীদ বুদ্ধিজীবীদের মানে দিবসে যে হত্যাকাণ্ড হয়েছিল, সেই হত্যাকাণ্ডটা কারা ঘটিয়েছিল? ভারত। ইতিহাস ভুল শিক্ষা কে দিয়েছে? ভারত। পাকিস্তানিদের বিষয়ে, যুদ্ধের বিষয়ে ভুল তথ্য কে দিয়েছে? ভারত। দিয়ে কি একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছে এই আমাদের জাতির ভিতরে। এবং আমাদের রাজনীতিবিদরা এতটা সুন্দর সুযোগ পাওয়ার পরও তারা এটাকে ফিক্স করতে পারে নাই কখনো। ঐক্যমত্যের ভিত্তিতে আপনাদের এই ডিভাইসিভ বিভাজনের রাজনীতিকে আমরা লাথি মারি। We don't want that anymore in Bangladesh. The new generation played a pivotal role in this regard, and we will take the charge and put forward our country. We'll move with the new generation to the future level. And you politicians, disgruntled, failed politician, you cannot do anything else. You can't deliver any more promise that you did in the past or you are doing right now. You cannot do that. You're unable to, you're disqualified to deliver your any promise because you are corrupted, incompetent. You cannot do that. And therefore, আমি বলছি নতুন প্রজন্ম যারা আছেন, we will take the charge, we will be in charge of the country, and we will take our country to the further level. There is no alternative. আপনি যদি সোশ্যাল মিডিয়া যদি যুদ্ধ বলেন, আমরা শুরু করেছিলাম, what is our average age? আমরা যদি বলেন নতুন বিপ্লব কারা শুরু করেছিল, এই এখানে ছাত্ররা, এইজটা কত তাদের? আপনি যদি দেখেন প্রবাসীরা কত পার্সেন্ট প্রবাসীদের বয়স আপনি দেখেন গিয়ে। সুতরাং নতুন প্রজন্মের জয় জয়কার, এরাই পারবে। উনি এই কথাগুলো বলেছেন আজকে যে তরুণ প্রজন্মরাই পারবে, এবং এটাই আমরা বলছিলাম প্রত্যেকটা জায়গা থেকে। সংবিধান চেঞ্জ হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে রেকর্ড ঋণ সহায়তা ঘোষণা বিশ্ব ব্যাংকের। বাংলাদেশকে এরা ঋণ দিতে চায়, অগণিত ঋণ। আপনি যে কয়েকশো কোটি টাকা নিতে চান, ওয়ার্ল্ড ব্যাংক আপনাকে সেই কয়েকশো কোটি টাকা ঋণ দিবে বাংলাদেশের। কিন্তু কেন এই সহযোগিতা করতে চাইছে ওয়ার্ল্ড ব্যাংক? কি মনে হচ্ছে আপনাদের তাদের স্বার্থ ছাড়া কি তারা এখানে আসে? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের কি মনে হচ্ছে? বাংলাদেশকে ঋণ দিতে চাই, দরিদ্র দেশগুলোর জন্য ঋণ সহায়তা ঘোষণা দিয়েছে বিশ্ব ব্যাংক। প্রতিষ্ঠানটি জানিয়েছে দরিদ্র দেশগুলোকে $100 বিলিয়ন ঋণ সহায়তা দেওয়া হবে। শুক্রবার 6 ডিসেম্বর আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের এক মুখপাত্র এএফপিকে জানান, দরিদ্র ও বিপদাপন্ন দেশগুলোকে $100 বিলিয়ন অনুদান ও ঋণ সহায়তা দেয়া হবে। ঋণ এবং অনুদানের জন্য প্রতিষ্ঠানটি ইতিমধ্যে প্রায় $24 বিলিয়ন সংগ্রহ করেছে। তিনি বলেন, গত 3 বছর তহবিল সংগ্রহের প্রতিশ্রুতিকৃত প্রায় 23.5 বিলিয়ন থেকে সামান্য বৃদ্ধি করা দাতা দেশগুলো ব্যাংকের
বেয়াতি ঋণ পরিশোধের জন্য 23.7 বিলিয়ন ডলার করার প্রতিশ্রুতি দিয়েছে। এটি আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা আইডি নামে পরিচিত। প্রতিবেদনে বলা হয়েছে এই ঋণ 2021 সাল থেকে 93 বিলিয়ন ডলার, এবার তো সামান্য বাড়িয়েছে 100 বিলিয়ন ডলার করা হয়েছে। আইডি প্রধানত বিশ্বের 78টি দরিদ্রতম দেশকে অনুদান সহায়তা দিয়ে থাকে। এ খাতে কোভিড-19 প্রভাবে অর্থনৈতিক ক্ষতি থেকে শুরু করে জলবায়ু পরিবর্তন অন্তর্ভুক্ত রয়েছে। বিশ্বব্যাংকের অন্যতম গুরুত্বপূর্ণ কার্যক্রম আইডি। এ প্রকল্পে যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, জার্মানি সহ ইউরোপীয় বেশ খাতে 4 বিলিয়ন অর্থায়নের ঘোষণা দিয়েছে। এছাড়া নরওয়ে এবং স্পেন সহ বিভিন্ন দেশও অর্থায়ন উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে আপনাদের কি মনে হচ্ছে অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যান। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে শহীদ বুদ্ধিজীবীগণ আমাদের প্রেরণার উৎস হিসাবে কাজ করে যাবেন, এমনটা মন্তব্য করেছেন বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধ চলাকালে হানাদার বাহিনী ও তাদের দোসরদের হাতে শাহাদাত বরণকারী দেশের প্রথম শ্রেণীর শহীদ বুদ্ধিজীবীদের অক্লান্ত স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ শুক্রবার 13 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি এ শ্রদ্ধা জানান। এতে স্বাক্ষর করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বাণীতে তারেক রহমান বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস জাতির ইতিহাসে এক মর্মস্পর্শী ও শোকাবহ দিন। অমর বুদ্ধিজীবীরা দেশের ক্ষণ জন্ম শ্রেষ্ঠ সন্তান, যারা একটি সমৃদ্ধ এবং মাথা উঁচু করা জাতি দেখতে চেয়েছিলেন।